খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। দীঘায় রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী, জগন্নাথ দেবের রথে চাকা বিভ্রাট, কটাক্ষ শুভেন্দুর। জল মেশানো ডিজেল ভোরতেই বিকল হল মুখ্যমন্ত্রীর কনভয়ের ১৯টি গাড়ি, সিল করা হল পেট্রোল পাম্প। কসবা কাণ্ডে জাতীয় মহিলা কমিশনের রিপোর্ট তলব, দেখুন স্পেশাল রিপোর্ট। সরকারের নির্দেশে ঢাকার দুর্গামন্দিরে বুলডোজার, ইউনুসকে দায়িত্ব মনে করালো নয়াদিল্লি। তোমরা ধর্ষণ করো, দিদি ঠিক সেটিং করে বাঁচিয়ে নেবে আরজি করের প্রসঙ্গ টেনে কসবা কাণ্ডে তুলোধনা শতরূপে। একাদশ শ্রেণীর সিলেবাসে বড় বদল, যোগ হচ্ছে নতুন ভাষা। কসবার নির্যাতিতার পাশে থাকার আশ্বাস শশীর, বিজেপিকে ব্রিজভূষণ, সিপিএমকে তাপসীর কথা মনে করালেন কুণাল। পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত হল অন্তত ৫৮১ জন পুণ্যার্থী। ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হল পাক নাগরিক আজাদ, এবার খোঁজ মিলল আসল আজাদ মল্লিকের। শস্য নিয়ে গবেষণা, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কি কি বীজ সঙ্গে নিলেন শুভাংশু। তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না, আদর্শে যারা দল করে তারা কোনো অন্যায় করে না, কলেজে গণধর্ষণ ইস্যুতে বললেন ফিরহাদ। কালীঘাটের কাকুর ভাইপোর সঙ্গে কসবা ল কলেজের ধর্ষকের ছবি প্রকাশ করলেন শুভেন্দু। আসছি বিস্তারিত খবরে। প্রথমবার রথযাত্রা শুরু হল পূর্ব মেদিনীপুরের দীঘায়। শুক্রবার নারকেল ফাটিয়ে, চন্দনের গুঁড়ো ছড়িয়ে, সোনার ঝাঁট দিয়ে দীঘায় রথযাত্রা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতিও করলেন তিনি। তবে মাসির বাড়ি যাওয়ার পথে থমকে গেল জগন্নাথ দেবের রথ। রথের চাকায় তৈরি হওয়া সমস্যার জেরে এই বিভ্রাট হল। কিছুক্ষণ পর অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন, রথের চাকায় এভাবে আটকে যাওয়া ভালো লক্ষণ নয়। এদিন রথযাত্রার মূল অনুষ্ঠানের সূত্রপাত হল সকাল ৯টায়। শাস্ত্রীয় বিধি মেনে পাহান্ডি বিজয় পর্বের মাধ্যমে এক শোভাযাত্রা করে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে বাদ্যযন্ত্র, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের উল্লাসের মধ্যে দিয়ে মন্দির থেকে রথের দিকে নিয়ে যাওয়া হলো। এরপর দুপুর ২টোর কিছুটা আগেই মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের সামনে এসে পৌঁছালেন। তাকে স্বাগত জানালেন মন্দিরের পূজারী রাধারমণ দাস। মুখ্যমন্ত্রী প্রথমে বলভদ্রের রথে আরতি করলেন, তারপর নারকেল ফাটিয়ে ও চন্দন ছড়িয়ে এবং সোনার ঝাঁট দিয়ে রথের রশিতে টান দিলেন। এরপর ছিল সুভদ্রার রথ। সেখানেও একইভাবে আরতি ও অন্যান্য আচার পালন করলেন মুখ্যমন্ত্রী। সবশেষে ছিল জগন্নাথ দেবের রথ। একইভাবে আরতি, নারকেল ফাটানো, চন্দন ছড়ানোর পর রথের দড়িতে টান দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এছাড়াও রাজ্য সরকারের ৫ জন গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন। এরপর দুপুর ২:৩০ নাগাদ চলতে শুরু করল রথ। রাস্তার দুধারে ভক্তদের সমাগম হয়েছিল। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত দূরত্ব ১ কিলোমিটার। ভক্তরা যাতে ঠিকমতো জগন্নাথ দেবের দর্শন করতে পারেন সেই কারণে ধীর গতিতেই এগিয়ে গেল রথ। এদিন বীরভূমের দুবরাজপুর থেকে এসেছিলেন ভগবতী গড়াই। তিনি বললেন, রথ দেখতেই এখানে আসা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের পুরী যেতে হচ্ছে না। দীর্ঘদিন ধরে জগন্নাথ দর্শনের ইচ্ছা ছিল, এতদিনে তা পূরণ হল। বক্রেশ্বরের বাসিন্দা সুকুমার প্রধানও এসেছেন দীঘায়। তিনি বললেন, মন্দির উদ্বোধনের পর থেকেই আসার ইচ্ছা ছিল, কিন্তু এবার রথ দেখার পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। দিদিকে ধন্যবাদ, তিনি এই সুযোগ আমাদের করে দিয়েছেন বলে। সপরিবারে পুরুলিয়া থেকে এসেছেন অনিমা মাহাতো, তার থেকেও একই প্রতিক্রিয়া মিলল। জগন্নাথের রথ মাসির বাড়ি যাওয়ার পথে চাকায় বিভ্রাট, আচমকাই থমকে গেল জগন্নাথ দেবের রথ। দীঘা মন্দিরের সামনে থেকে যাত্রা শুরু করে রথ যখন হাসপাতাল গেটের সামনে আসলো, আচমকাই রথের চাকায় থাকা লোহার ক্লিপগুলির একটি খুলে গেল। সেই সময় সকলেই খুব কাছাকাছি ছিলেন। কিছু বিপদ হওয়ার আগেই বিষয়টি নজরে আসলো ইসকন কর্তৃপক্ষের। সাময়িক কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে থাকতে হলো রথগুলিকে। রথের সঙ্গেই ছিলেন রথ নির্মাতারা। মাত্র কয়েক ঘা হাতুড়ির বাড়িতেই আবার পুনরায় স্বাভাবিক স্থানে ফিরে আসলো রথের চাকার লোহার ক্লিপ। তারপর আবার মাসির বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করল রথ।
দীঘার রথযাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করলেন তিনি। তার মধ্যে অন্যতম ছিল রথের চাকা আটকে যাওয়ার ঘটনা। শুভেন্দুর মতে সনাতন ধর্ম নিয়ে বারবার অশ্রদ্ধা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির তৈরি থেকে প্রসাদ বিলি নিয়েও একই ঘটনা ঘটেছে। সেই কারণেই রথের চাকা আটকে গেল। রথের চাকা আটকে যাওয়ার ঘটনা ভালো লক্ষণ নয় বলেই মনে করেন বিরোধী দলনেতা। কসবা ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রকে আড়াল করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগকারিণীকে দিয়ে অভিযুক্তের নাম মুছে এম লিখতে বাধ্য করেছে পুলিশ। যদিও মনোজিতের ফেসবুক পেজে একের পর এক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে। এমনকি কালীঘাটের কাকুর ভাইপোর সঙ্গে মনোজিতের ছবি প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, কসবা ল কলেজে মনোজিতের অনুমতি ছাড়া গাছের পাতাও নড়ত না। একাধিক তাবড় তৃণমূল নেতার হাত ছিল তার মাথায়। সেই তালিকায় নাম রয়েছে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের। একাধিক তৃণমূল নেতার সঙ্গে ছবি প্রকাশ্যে এসেছে মনোজিতের। তার মধ্যে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর দেবাশিস কুমার। যদিও মনোজিতের সঙ্গে তাদের যোগাযোগ অস্বীকার করেছে তৃণমূল। মনোজিৎ তার সোশ্যাল মিডিয়া পেজে নিজেকে দক্ষিণ কলকাতা টিএমসিপির সাধারণ সম্পাদক বলে উল্লেখ করলেও তৃণাঙ্কুরের দাবি 2022 সালে যে জেলা কমিটি ঘোষণা করা হয়েছিল তাতে মনোজিতের নাম নেই। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে ঘরের মধ্যে সানগ্লাস পরা এক যুবকের সঙ্গে আরেক যুবককে কথা বলতে দেখা যাচ্ছে। ঘরের মধ্যে সানগ্লাস পরা যুবক বসে রয়েছেন একটি দামি চেয়ারে, পাশে দাঁড়িয়ে রয়েছেন অন্য যুবক। এই ছবির ওপরে লেখা, কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো। দক্ষিণ কলকাতার অন্যতম আইন কলেজ, সেখানে কলেজের ভিতরেই আইনের ছাত্রীকে গণধর্ষণ। অভিযুক্ত আইনেরই 3 জন ছাত্র, আর এই 3 জনের সঙ্গেই রয়েছে শাসক যোগের খবর। এদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের যে তৃণমূল যোগ অত্যন্ত প্রবল তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কলেজের অভ্যন্তরের দেওয়ালে। ধৃতের ফেসবুক প্রোফাইলে ইন্ট্রো হিসেবে লেখা ল কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন সভাপতি। এমনকি ফেসবুকে তার প্রোফাইল থেকে এও জানা যাচ্ছে তিনি বর্তমানে ক্রিমিনাল লয়ার হিসেবে আলিপুর কোর্টে প্র্যাকটিস করলেও সাউথ ক্যালকাটা ল কলেজে তিনি অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন। এই কথা প্রায় স্বীকারোক্তি ন্যায় জানিয়েছেন সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় স্বয়ং। তিনি এবিপি আনন্দকে জানিয়েছেন উনি কলেজের অস্থায়ী স্টাফ। গভর্নিং বডির নির্দেশে উনি অস্থায়ী স্টাফ হিসেবে আছেন। মাস 6-7 ধরে 45 দিন করে রাখা হয়েছে। উনি এই কলেজের প্রাক্তন ছাত্র, ল কলেজের ডিগ্রিও আছে। সেই মতো অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল গভর্নিং বডি। যদিও তৃণমূলের সঙ্গে মনোজিতের সব সম্পর্ক অস্বীকার করেছেন ফিরহাদ হাকিম। তার কথায়, যাদের নামে অভিযোগ আছে তারা তৃণমূলের সঙ্গে কোনোদিন যুক্ত ছিলেন না, কোনোভাবেই যোগ নেই। সমর্থক কি না আমি বলতে পারবো না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল করে তারা কখনো কোনো অন্যায় করতে পারে না। এদিকে মনোজিতের সঙ্গে তৃণমূল নেতাদের একাধিক ছবি। কে নেই তালিকায়? মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল বিধায়ক, কাউন্সিলর, টিএমসিপির রাজ্য সভাপতি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি, শাসক দলের নেতামন্ত্রীদের একাধিক ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূলের সঙ্গে মনোজিতের ঘনিষ্ঠতার বিষয়টি। এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রকে দাঁড়িয়ে থাকার একটি পুরনো ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ওপরে লেখা, কসবা ল কলেজের ধর্ষণকারীর সঙ্গে কালীঘাটের কাকুর ভাইপো। এই ছবিটি পোস্ট করে বিরোধী দলনেতা লিখেছেন, অপরাধের সাম্রাজ্য এমনি স্থাপিত হয়নি। বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেপে বড়ে হয়েছে। প্রশ্ন উঠছে, শুধুমাত্র শাসক দলের ঘনিষ্ঠ বলেই কি এত বড় স্পর্ধা? 2024 আগস্টে আরজি কর কাণ্ডে অভয়ার স্মৃতি এখনও দগদগে। শহরের মেডিকেল কলেজ হোক কিংবা ল কলেজ, সমাজ গড়ার 2 প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কি নিরাপদ নন ছাত্রীরাই? কেন বিভীষিকাময় হয়ে উঠবে কলেজের পরিবেশ? কেন আতঙ্ক গ্রাস করছে শিক্ষাঙ্গনগুলিকে? সে প্রশ্ন উঠল আরও মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়েই।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারত থেকে ধরনের শস্য বীজ নিয়ে গিয়েছেন নভশ্চর শুভাংশু শুক্লা। গবেষণার কথা মাথায় রেখে এই বীজগুলি কেরলে বিশেষভাবে উৎপাদন করা হয়েছে। গতকাল ভারতীয় সময় বিকেল 4টে নাগাদ বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু সহ 4 জন মহাকাশচারী পৌঁছেছেন। আগামী 14 দিন সেখানে থেকে নানাবিধ গবেষণা করবেন তারা। জলবায়ু পরিবর্তনের কোপে বিভিন্ন দেশের শস্য উৎপাদন ঘিরে বিভিন্ন সমস্যা তৈরি হয়। কিভাবে এই প্রভাব কাটিয়ে ওঠা যায় সে বিষয়ে বিস্তর গবেষণা চলছে। কিভাবে কোন প্রযুক্তিতে শস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের সংকট কাটিয়ে ওঠা যাবে, এই পথ খুঁজতেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস কেরলের এই বীজগুলি নিয়ে গবেষণা করা হবে। মহাকাশ স্টেশনের মধ্যে আবহাওয়ার শর্তগুলি একটি নির্দিষ্ট সীমায় আবদ্ধ থাকে। জলবায়ুর পরিবর্তনও সেখানে ঘটে না। এই প্রাকৃতিক পরিবেশে বীজগুলি নিয়ে গবেষণা করলে মাইক্রোগ্র্যাভিটি কিভাবে ওই শস্য বীজের অঙ্কুরিত হওয়া, বেড়ে ওঠা এবং বেঁচে থাকাকে প্রভাবিত করে তা জানা যাবে। আরও জানা যাবে আইএসএসের আবদ্ধ পরিবেশে ওই শস্যগুলির প্রতিক্রিয়া কী। এই গবেষণা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি IISSটির মস্তিষ্কপ্রসূত। এছাড়া ইউরোপিয়ান স্পেস এজেন্সি USAOAE গবেষণায় সামিল হয়েছে। কেরলের কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কয়েকটি কেন্দ্রে এই শস্য বীজগুলি উৎপাদন করা হয়েছে। সরকারি সূত্রে খবর, চাল, টমেটো, বেগুন, তিল এবং বরবটির বীজ সঙ্গে নিয়ে গিয়েছেন শুভাংশু। এই বীজগুলি রাজ্যের কৃষকদের কাছে খুব জনপ্রিয়। 2 ধরনের চালের বীজ জ্যোতি ও উমা ব্যবহার করে থাকেন কেরলের কৃষকরা। জ্যোতি চাল তার স্বাদের জন্য জনপ্রিয়, অন্যদিকে উমার কদর তার উচ্চ ফলন ক্ষমতার জন্য। 1974 সালে কেরল কৃষি বিশ্ববিদ্যালয়ের পাট্টাম্বি রাইস রিসার্চ সেন্টারের অধীনে জ্যোতির বীজ প্রথম উৎপাদন করা হয়। 1998 সালে আলাপ্পুঝার মানকম্বু রাইস রিসার্চ সেন্টারে উমার জন্ম। সব ধরনের চালের বীজ মহাকাশে পাঠানো সম্ভব নয়, তাই আইএসএসের জন্য এই 2টি চালের বীজ বাছাই করা হয়। রাজ্যের ভেল্লায়ানি কৃষি কলেজে টমেটোর বীজ উৎপাদন করা হয়েছে, নাম ভেল্লায়ানি বিজয়। তেমনি তিলের বীজের নাম থিলাথারা। উৎপাদন করেছে কায়ামকুলামের ওনাত্তুকারা রিজিওনাল এগ্রিকালচার রিসার্চ স্টেশন। কানাকামানি নামের বরবটির বীজ উৎপাদিত হয়েছে পাট্টাম্বি রিজিওনাল এগ্রিকালচারাল রিসার্চ স্টেশনে। মহাকাশে নিয়ে যাওয়ার কথা মাথায় রেখে এই সব বীজ উৎপাদনে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যেতে গেলে কোন শস্যের বীজ কিভাবে চাষ করতে হবে এবং কতটা পরিমাণে শস্য পাঠানো যাবে তা নির্ধারণ করে দিয়েছিল ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইসরো এবং নাসা। একাধিকবার এই সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে বিষয়গুলি স্থির করা হয়েছে। 2 ধরনের চালের বীজের ওজন মাত্র 20 গ্রাম। পাশাপাশি টমেটো, বেগুন, তিল, বরবটির প্রত্যেকটির ওজন মাত্র 4 গ্রাম। সব মিলিয়ে ছোটি শস্যের 4000 বীজ সঙ্গে নিয়ে গিয়েছেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার পর বীজগুলি পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। তখন ওই বীজগুলি নিয়ে গবেষণা করবে ভেল্লায়ানি এগ্রিকালচারাল কলেজে। খাস কলকাতার আইন কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনার প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল। নির্যাতিতার পাশে থাকার আশ্বাস দিল রাজ্যের শাসক শিবিরের নেতানেত্রীরা। কেন এখনও অপরাজিতা বিলে সই করলেন না রাষ্ট্রপতি? সাংবাদিক বৈঠক করে সে প্রশ্ন তুললেন শশী পাঁজা। গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ নিয়ে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে ব্রিজভূষণ এবং সিপিএমকে তাপসী মালিকের কথা মনে করালেন কুণাল ঘোষ। শশী পাঁজা বললেন, সমবেদনা জানানোর ভাষা নেই। আইন ছাত্রীর ওপর যারা বর্বর ঘটনা ঘটিয়েছে তাদের জেলে পাঠানো হয়েছে। নির্যাতিতার পাশে আছি। বিরোধীদের খোঁচা দিয়ে তিনি আরও বললেন, অপরাধ হবে আর তা নিয়ে রাজনীতি হবে, এটা চলতে পারে না। যারা রাজনীতিতে দেউলিয়া তারা বিভিন্ন ব্যাখ্যা করছে, সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া চলছে। তাদের কাছে আমার একটাই বক্তব্য, অপরাজিতা বিল বিধানসভায় 10 মাস আগে পাশ হয়ে গিয়েছে। মানুষ দ্বারা নির্বাচিত বিধায়করা তাতে সায় দিয়েছেন। ওই বিলকে আটকে রেখেছে। রাজনীতি করার আগে উত্তর দিক বিজেপি। রাস্তায় বাঁদরামো করবেন না, তার চেয়ে বিল আগে পাশ করানোর চেষ্টা করুন। মহিলার শরীর রাজনৈতিক যুদ্ধের জন্য নয়, তা সম্মান করার। উল্লেখ্য, আগস্টে আরজি করের ঘটনার পর সেপ্টেম্বরেই বিধানসভায় অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট বিল 2024 পেশ করল শাসকপক্ষ। নারী নিরাপত্তার মতো গুরুতর বিষয় হওয়ায় বিজেপিও এই বিলের বিরোধিতা করল না। সর্বসম্মতি বিলটি পাশ হয়ে গেল।
বিলের প্রস্তাব অনুযায়ী ধর্ষণ, শ্লীলতাহানির মতো নারীবিরোধী অপরাধের দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার এবং কঠোরতম শাস্তি, এই তিনটির পক্ষে দ্রুত সওয়াল করা হয়েছে। 21 দিনের মধ্যে তদন্ত শেষ করে 30 দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়ার প্রস্তাব রয়েছে। সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রাণদণ্ড এবং ন্যূনতম সাজা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে এই বিলে। এটি বিধানসভায় পাশ করা হলেও রাষ্ট্রপতি সই না করায় তা আইনে পরিণত করা গেল না। এদিন সাংবাদিক বৈঠকে কসবা কাণ্ডে ফুঁসে উঠলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বললেন, কে বা কারা করছে বড় কথা নয়, অভিযুক্তরা কোনো দলের তা বড় কথা নয়, এদের চামড়া তুলে দেওয়া উচিত। পুলিশকে অনুরোধ করছি সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। এসব জানোয়ারকে ছেড়ে রাখা যায় না, যাবে না। কসবার নির্যাতিতার পাশে থাকার আশ্বাস শশীর, বিজেপিকে ব্রিজভূষণ, সিপিএমকে তাপসীর কথা মনে করালেন কুণাল। এছাড়া চাকরির বিনিময়ে সহবাস, জোর করে গর্ভপাতের অভিযোগ ওঠা পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী কার্তিক মহারাজের গ্রেপ্তারির দাবি জানালেন তিনি। শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ করল অসম। 2025-26 শিক্ষাবর্ষে ঐচ্ছিক বিষয় হিসেবে সিলেবাসে যুক্ত হচ্ছে সাংকেতিক ভাষা, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ISL। এছাড়াও পাঠ্যক্রমে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা AI ও অর্থনৈতিক শিক্ষার নানা পাঠ। ভারতের প্রথম রাজ্য হিসেবে অসম শিক্ষাক্ষেত্রে এক ইতিহাস সৃষ্টি করতে চলেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, 2025-26 শিক্ষাবর্ষে 70 জন পড়ুয়া ইতিমধ্যেই এই বিষয়ে নাম নথিভুক্ত করেছে। অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ডের অ্যাসাম স্টেট এডুকেশন বোর্ড ASSEB অধীনে চালু হওয়া এই কোর্সটি পড়ুয়াদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। জানা গিয়েছে, একাদশ শ্রেণীর পাঠ্যক্রমে সাংকেতিক ভাষা অন্তর্ভুক্তির মূল লক্ষ্য হল বিশেষভাবে সক্ষম পড়ুয়াসহ সমস্ত শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে এক বিশেষ সুযোগ করে দেওয়া। এই উদ্যোগটি 2016 সালের বিশেষভাবে সক্ষম অধিকার আইন, রাইটস অব পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 এবং 2020 সালের জাতীয় শিক্ষানীতির ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বৃহত্তর লক্ষ্যগুলির মধ্যে একটি। শিক্ষাবিদরা অসমের এই নতুন নীতিকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এর জন্য প্রয়োজন পর্যাপ্ত শিক্ষক, শিক্ষণ সামগ্রীর উন্নয়ন। ভারতীয় সাংকেতিক ভাষাকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, ভারতীয় সাংকেতিক ভাষা ISL হল বিশেষভাবে সক্ষমদের মুখ বোধির জন্য এক বিশেষ উদ্যোগ। তবে এটি শুধুমাত্র বিশেষভাবে সক্ষমদের জন্যই নয়। শিক্ষাবিদদের মতে এই ভাষা তাদের পরিবার এবং শিক্ষকদেরও শেখা উচিত, কারণ এই ভাষা উভয়ের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। ISL এর নিজস্ব ব্যাকরণ এবং শব্দভাণ্ডার রয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থায় সাংকেতিক ভাষার অন্তর্ভুক্তি বিশেষভাবে সক্ষমদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, পাশাপাশি তাদের সমাজের মূলধারার সঙ্গে যুক্ত হতেও সাহায্য করবে। RG কর ঘটনার রেশ এখনও কাটেনি। গোটা রাজ্য উত্তাল হয়েছিল সেই ঘটনায়। রাজপথে নেমেছিল গোটা নাগরিক সমাজ। সেবার কর্মস্থল RG করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। আর এবার শিক্ষাঙ্গনে নারকীয় নির্যাতনের শিকার হলেন কলেজ ছাত্রী। দক্ষিণ কলকাতার ল কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কর্মী তথা কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মনোজিৎ মিশ্র প্রাক্তনী, তাও কলেজে মূল অভিযুক্ত মনোজিতের বিশাল প্রভাব। ছাত্র পরিচালন সমিতির সুপারিশে এখন কলেজের অস্থায়ী কর্মী মনোজিৎ। বাকি অভিযুক্তরা হল প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ। ফের এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। এ নিয়ে রাজ্যের তৃণমূল পরিচালিত সরকারকে তুলোধনা করলেন CPM নেতা শতরূপ ঘোষ। তিনি রাজ্যের শাসক দলকে একহাত নিয়ে বললেন, RG করের ঘটনায় গোটা পশ্চিমবঙ্গে এই ধরনের ধর্ষকদের কি বার্তা দিয়েছিল? তৃণমূলের নেতাগুলোকে বার্তা দিয়েছিল যে তোমরা ধর্ষণ করো, সরকার তোমার পাশে আছে, দিদি তোমার পাশে আছে, দিদি ঠিক সেটিং করে তোমাদের বাঁচিয়ে নেবে। পশ্চিমবঙ্গের কলেজ বিশ্ববিদ্যালয়ে 13-14 বছর ধরে কোনো নির্বাচন হয় না। প্রত্যেক দিন রাতে মদের আসর বসা থেকে শুরু করে এমনকি পর্নোগ্রাফির ব্যবসা করা কলেজের ইউনিয়ন রুমগুলিতে চলছে। এটা তৃণমূলের চরিত্র, তৃণমূলের নেতাগুলোর চরিত্র। যতদিন এই সরকার চলছে এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি। তীব্র সমালোচনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
তিনি বললেন, খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে। তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এভাবে নষ্ট করছে। মেয়েদের সুরক্ষা নেই। আর.জি. কর কাণ্ডের পর তো তা প্রমাণ হয়ে গেছে। রাজ্যে টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানেই আইন ভাঙা হচ্ছে, তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা সামলান হোম মিনিস্টার হিসাবে, তারপরে তার এই যে অকর্মণ্যতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আর.জি. করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে। এই পাপের হাত থেকে উনি মুক্তি পাবেন না। মৌলবাদীদের চাপের অভিযোগ। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেতে একটি অস্থায়ী দুর্গা মন্দির ভেঙে দিয়েছে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ। মোহাম্মদ ইউনূস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করল ভারত সরকার। নয়াদিল্লি জানালো, মন্দিরটিকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে সেটি ধ্বংসের অনুমতি দিয়েছে ইউনূস সরকার। শুধু তাই নয়, ইউনূস সরকারের এই পদক্ষেপের ফলে দেবদেবীদের মূর্তিগুলিরও ক্ষতি হয়েছে বলে জানালো বিদেশ মন্ত্রক। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দিরটি ভাঙার দাবি তুলেছিল মৌলবাদীরা। অন্তর্বর্তীকালীন সরকার মন্দিরটিকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে এই ঘটনাটিকে জমির অবৈধ ব্যবহার হিসেবে তুলে ধরে মন্দিরটি ধ্বংসের অনুমতি দিয়েছে। দেবমূর্তিগুলি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার আগেই সেগুলির ক্ষতি হয়। সংখ্যালঘু এবং সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষা করাটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে বলে বাংলাদেশ সরকারকে মনে করিয়ে দিল নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল বললেন, এই ধরনের ঘটনা বাংলাদেশে বারবার ঘটে চলেছে বলে আমরা হতাশ। হিন্দুদের সম্পত্তি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রক্ষা করা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মন্দিরটি ভেঙে ফেলার দিন তিনেক আগে থেকেই মন্দিরটি সেখান থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছিল মৌলবাদীরা। শেষ পর্যন্ত তাদের চাপের মুখেই নতি স্বীকার করেছে বাংলাদেশ সরকার বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সরকারি বয়ান অনুযায়ী খিলক্ষেতের দুর্গা মন্দিরটি রেলের জমিতে অবৈধভাবে তৈরি করা হয়েছিল, সেই কারণেই সেটি ভেঙে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই মন্দির ধ্বংসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ অস্থায়ী মন্দিরটি ভেঙে ফেলার জন্য বুলডোজার নিয়ে এসেছে, আর সেই বুলডোজারের সামনে শুয়ে বসে প্রতিরোধ গড়ে তুলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের নিন্দা করেছে বাংলাদেশের বেশ কয়েকটি সংখ্যালঘু সংগঠন। তাদের অভিযোগ, আগে থেকে কোনো নোটিশ না দিয়েই মন্দিরটি ভেঙে ফেলা হয়েছে। তাদের আরও অভিযোগ, ওই জমিতে আরও কিছু কাঠামো ছিল। রেল কর্তৃপক্ষ শুধুমাত্র মন্দিরটি ভেঙেছে, বাকি সব স্থাপনা অক্ষত রয়েছে। শুধু তাই নয়, পুজো কমিটির সচিবের দাবি, গত বছরই তারা রেল কর্তৃপক্ষের কাছ থেকে ওই জমিতে দুর্গাপূজা উদযাপন এবং জমিটি অস্থায়ীভাবে পুজোর জন্য ব্যবহার করার অনুমতি নিয়েছিলেন। এই ঘটনায় তারা মর্মাহত। বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং সংখ্যালঘু অধিকার আন্দোলনও পৃথক পৃথকভাবে এই ঘটনার নিন্দা করেছে। দুধে জল মেশানোর কথা শোনা যায়, এবার ডিজেলেও মেশানো হলো জল। এর জেরে বিকল হয়ে গেল যার তার গাড়ি নয়, খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদবের কনভয়ের ১৯টি গাড়ি। ঘটনা মধ্যপ্রদেশের। বৃহস্পতিবার গভীর রাতে মধ্যপ্রদেশের রতলামের এক পেট্রোল পাম্পে জ্বালানি ভরার জন্য থেমেছিল মুখ্যমন্ত্রী মোহন যাদবের কনভয়। জ্বালানি ভরার পরেই তার কনভয়ে থাকা গাড়িগুলি বিকল হয়ে গেল। পরে অভিযুক্ত পেট্রোল পাম্পটি সিল করে দেওয়া হলো। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কনভয়ের কয়েকটি গাড়ি ওই পেট্রোল পাম্পটি থেকে বের হতে পেরেছিল, কিন্তু হাইওয়েতে ওঠার পরেই সেগুলি আটকে গেল। বাকি গাড়িগুলি পেট্রোল পাম্প থেকেই বের হতে পারল না। শুক্রবার রতলামে একটি শিল্প দক্ষতা ও উন্নয়ন সম্মেলন হল। এই সম্মেলনে যোগ দিতেই বৃহস্পতিবার রাতে সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব, কিন্তু ওই জল মেশানো ডিজেল ভরার পরেই তার কনভয়ের গাড়িগুলি খারাপ হয়ে গেল। কনভয়ে থাকা একটি গাড়ির চালক জানালেন, শুক্রবারের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইন্দোর থেকে গাড়িগুলি রতলামে যাচ্ছিল। ওই পেট্রোল পাম্পে নেমে জ্বালানি ভরার পরেই অবশ্য তাঁদের সব পরিকল্পনা বানচাল হয়ে গেল। ওই চালক বললেন, প্রথম কয়েকটি গাড়ি পেট্রোল পাম্প থেকে বেরিয়ে হাইওয়েতে থেমে গেল, কিন্তু বাকিগুলি পেট্রোল পাম্প থেকে বের হতেই পারল না। এর পরেই জ্বালানি পরীক্ষা করা হলো। সেই সময় তারা বুঝতে পারল ডিজেলে জল মেশানো ছিল। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের কর্মীরা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কনভয়ের এক একটি গাড়ি।
নানাভাবে চেষ্টা করছেন গাড়িগুলি চালু করার। এরপরে তারা স্থানীয় প্রশাসনকে এই বিষয়ে সতর্ক করেছিলেন। স্থানীয় নায়েব তহসিলদার আশিস উপাধ্যায় জানালেন, এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। তাদের সন্দেহ গত কয়েকদিনের বৃষ্টিতে ডিজেল ট্যাঙ্কগুলিতে কোনোভাবে জল ঢুকে গিয়েছিল, তার ফলেই ওই জ্বালানি দূষিত হয়ে গেল। স্থানীয় কর্তৃপক্ষ আপাতত পেট্রোল পাম্পটি সিল করে দিয়েছে। পাম্পটির মালিকের খোঁজ চলছে।